10। এই যে কোনো একটা ফোল্ডার ওপেন করেন, ফোল্ডার ওপেন করে ভিউতে যান, ভিউতে গেলে দেখেন এই যে ফাইল নেম এক্সটেনশন, এটাকে ঠিক চিহ্ন দিয়ে দেন। তাহলে হবে কি, আমাদের যে এক্সটেনশনগুলো আছে এক্সটেনশনগুলো আর হিডেন থাকবে না, এগুলো দেখা যাবে। ঠিক আছে, এখন দেখা গেলে কি কি হবে সেটা আমরা একটু পরে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে আগে আপনারা শো করানোর জন্য উইন্ডোজ 7-এ এখানে ফোল্ডার অপশনে যাবেন, ফোল্ডার অপশনে গিয়ে যেটা একটু আগে আমি দেখাইলাম ভিউতে গিয়ে ঠিক করবেন। আর যারা 10-এ তারা তো এই যে কিচ্ছু না, সিম্পল। উইন্ডোজ 10-এ যারা আছেন সিম্পল, যে কোনো ফোল্ডারে যাবেন, ফোল্ডারে গিয়ে এই যে ভিউতে ক্লিক করবেন। এই যে ভিউ দেখেন আমি কোন জায়গায় ক্লিক করছি। হ্যাঁ, আপনি তো করছেন, বাট অনেকে দেখবেন যে আগামী ক্লাসেও বলবে যে আমার এটা হয় না, বুঝছেন, তাই রিপিট করতে হবে। হ্যাঁ, এই যে উপরে দেখেন আমার দিকে, আমার স্ক্রিনের দিকে তাকান, এই যে ভিউ লেখাটা, এই যে শেয়ার, এই যে ভিউ, এই যে হোম, এই ভিউতে ক্লিক করেন। ভিউতে গিয়ে এখানে দেখেন ফাইল নেম এক্সটেনশন আছে, এটাকে চেক করে রাখেন। হয়েছে? হ্যাঁ, এটাতে চেক করে রাখেন, মানে ক্লিক করে রাখেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি একটু অফ টপিকে একটা কথা বলে রাখি, যে আপনার এই জিনিসটা একটু খেয়াল করবেন। হ্যাঁ, অনেকে আছেন একটু হয়তো কম্পিউটার বাসায় আছে, মাঝে মাঝে গান শুনতেন, ইউটিউবে ভিডিও দেখতেন, হ্যাঁ, কম্পিউটার সম্পর্কে অত একটা মানে বিস্তর ধারণা নাই যাকে বলা হয় আর কি। হ্যাঁ, তো আমাদের বিস্তর ধারণার দরকার নাই, আস্তে আস্তে করে আমরা এমনিতেই এগুলোতে কাজ করতে করতে পাকাপোক্ত হয়ে যাব। কিন্তু তারপরও আপনারা ট্রাই করবেন। হুম, এখন তো প্রথম একটা সপ্তাহ একটু পড়ার প্রেশার একটু কম থাকবে, হ্যাঁ, প্র্যাকটিসের প্রেশার একটু কম থাকবে। তো আপনার একটু বেসিক কম্পিউটারটা আর একটু একটু পাকাপোক্ত করে নিন, এক। আর দ্বিতীয়ত হচ্ছে টাইপিং স্পিডটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেন ইম্পর্টেন্ট দেখেন, কোডিং এমনিতেই মানে একটু বলা যায় একটু কঠিন বা তুলনামূলক কঠিন। হ্যাঁ, এখন কঠিন মানে অসম্ভব কিছু, এতে আপনারা ঘাবড়ানোর কিছু নাই। তো সেই ক্ষেত্রে আপনারা কি কোড মনে রাখবেন, নাকি আমার এম কোন জায়গায় আছে সেটাকে খুঁজে বের করবেন টাইপ করতে গিয়ে, আমার এন কোন জায়গায় আছে সেটাকে আপনারা খুঁজে বের করবেন। হ্যাঁ, তো দুইটাকে যখন কনফ্লিক্ট হবে তখন আপনার জন্য সব মানে কঠিন মনে হবে ক্লাসগুলো। তাই প্রথম একটা সপ্তাহ আপনারা ট্রাই করবেন, যেহেতু পড়ার চাপ কম, এখন আপনারা টাইপিং স্পিডটা একটু বাড়ানোর ট্রাই করবেন, আর পাশাপাশি বেসিক কম্পিউটারটা আরেকটু পাকাপোক্ত করে নেবেন। হ্যাঁ, এটা আপনাদের জন্য সুবিধা হবে, পরবর্তীতে দুইটাকে একসাথে আপনি আগায় নিতে পারবেন না। এই। আচ্ছা, এখন আমরা ফাইল নেম এক্সটেনশনটা আবার আমরা আগের জায়গায় যাই। তো আমরা একটা ফোল্ডার এরকম একটা নিউতে যান, নিউতে গিয়ে এই যে একটা টেক্সট ডকুমেন্ট নিলে দেখবেন যে আপনার এখন ডট টিএক্সটি আসবে। এই ডট টিএক্সটিটা হচ্ছে এক্সটেনশন। এরকম বিভিন্ন ফাইলের বিভিন্ন এক্সটেনশন থাকে। এতদিন ধরে আপনার কম্পিউটারে আপনি এই জিনিসটা দেখেননি, কিন্তু এখন যদি আপনি আপনার আগে কম্পিউটারে সেভ করা গানগুলোর কাছে যান, তাহলে আপনি দেখতে পারবেন যে আমার এখানে দেখে আছে কিনা। আমার ফোনে তো সব প্রোগ্রামিং রিলেটেড। আচ্ছা, আপনি এগুলো না অডিওতে গেলে ভালোভাবে দেখাতে পারতাম। আচ্ছা, আমি ইমেজ থেকে দেখেন, এই যে ইমেজের লেখা শেষে দেখেন ডট পিএনজি, ডট জেপিজি। হ্যাঁ, এরকম একটা এক্সটেনশন অটোমেটিক চলে আসে। এটা থাকে, আমরা দেখি না আর কি। হ্যাঁ, মানে বিভিন্ন ফাইলের বিভিন্ন ফরম্যাট থাকে। যেমন ইমেজের ক্ষেত্রে হয় জেপিজি, পিএনজি, এসবিজি, তারপর ওয়েবপি। হ্যাঁ, এরকম ফরম্যাট থাকে। ভিডিওর ক্ষেত্রে থাকে ডট এমপি4, ডট
MP4 থাকে, তারপর ডট AVI থাকে, এরকম বিভিন্ন ফরম্যাট থাকে। তো এগুলো আমরা জানি না, তাই এগুলো আমরা কখনো প্রয়োজন হলে দেখে আমরা এতদিন ধরে এটা জানতাম না, ঠিক আছে। আর অডিওর ক্ষেত্রে থাকে .mp3, অডিওর ক্ষেত্রে থাকে .mp3, এরকম বিভিন্ন এক্সটেনশনে বিভিন্ন ফাইল মূলত আমাদেরকে সেভ করে রাখতে হয় বা সংরক্ষণ করতে হয়। এটা হচ্ছে প্রোগ্রামিংয়ের নিয়ম। ঠিক একইভাবে এখানে দেখেন .exe, হ্যাঁ, এটাতে খেয়াল করেন, কারণ এটা একটা ইয়ে ফাইল, মানে যেটাকে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বলে আর কি, হ্যাঁ, যেহেতু এটা, হ্যাঁ, উইন্ডোজ ফাইল বা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, তো এগুলোর শেষে বেশিরভাগই দেখবেন .exe থাকে, হ্যাঁ, মানে এটা হচ্ছে এক্সিকিউশন ফাইল আর কি, হ্যাঁ, এরকম .exe থাকে। আবার ডকুমেন্টের ক্ষেত্রে দেখেন .docx ডক্স থাকে, এক্সেল ফাইলের ক্ষেত্রে .xlsx থাকে, হ্যাঁ, এগুলো হচ্ছে ফাইলের এক্সটেনশন, এগুলো হচ্ছে ফাইলের এক্সটেনশন। তো আমরা তো HTML নিয়ে কাজ করব, আমরা শুরুতে শিখবো HTML, তারপর শিখবো CSS। তো HTML এর জন্য তাহলে আমাদেরকে একটা ওইরকম এক্সটেনশন লাগবে, .html এক্সটেনশন লাগবে। CSS এর জন্য সেম .css একটা এক্সটেনশন লাগবে। তো আমরা কি করবো, এই যে এটাকে রিনেম করে ফেলবো, হ্যাঁ। এখন যদি আমি নামটা রিনেম করবো না, আমি শুধুমাত্র ডটের পরের জায়গাটা রিনেম করবো, আমি এখানে দিব .html। এখন যদি ইন্টারে ক্লিক করে একটা ওয়ার্নিং আসবে যে আপনার ফাইলের, হ্যাঁ, ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন দি ফাইল, হ্যাঁ, মাইট বিকেম আনইউজেবল। আপনি ইয়েস দিয়ে দেবেন যে এটা আমি বুঝবো, তুমি ইয়েস দাও। দেখেন ইয়েস দেওয়ার সাথে সাথে আমার আইকনটা চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করেন, এটা একটা টেক্সট ফাইল আর এটা হচ্ছে একটা HTML ফাইল। এখন এটা একটা HTML ফাইল হয়ে গেছে এবং এখানে একটা দেখেন ব্রাউজার আইকন চলে আসছে, ক্রোম। আপনাদের ক্রোম নাও আসতে পারে, কারো যদি মানে যার যেটা প্রাইমারি ব্রাউজার আছে কম্পিউটারে সেটার আইকন আসবে, কারো যদি ফায়ারফক্স হয় ফায়ারফক্স আসবে, কারো যদি ইন্টারনেট EDG যেটা আছে সেটা থাকে আসবে, ইন্টারনেট এক্সপ্লোরার থাকলে ইন্টারনেট এক্সপ্লোরার আসবে, ঠিক আছে। এরকমভাবে আমাদের, হ্যাঁ, ডিফল্ট ব্রাউজারে সাইনটা চলে আসবে। এর অর্থ হচ্ছে এই যে তুমি এটাকে এখন ব্রাউজারে ব্রাউজ করতে পারো, কারণ এটা HTML ফাইল, বাট এটাকে কিন্তু আপনি ব্রাউজারে ওপেন করতে পারবেন না, ব্রাউজ করতে পারবেন না, এটাকে আপনি ব্রাউজারে ব্রাউজ করতে পারবেন। হ্যাঁ, এগুলোকে করা যায়, ক্রোমে কিছু এক্সটেনশন আছে বা ক্রোমে আলাদা কিছু ফিচার আছে, আমরা PDF ফাইল বা অন্যান্যগুলোকে আমরা ওপেন করতে পারি, বাট এটা মূল বিষয় না। বাট আমারটাকে আমি ব্রাউজ করাতে পারবো। দেখেন এখন যদি আমি ডাবল ক্লিক করি কী হয়, দেখেন আমার এটা ব্রাউজ হচ্ছে, বাট সাদা, কারণ আসলে তো এটার ভিতরে কিছু নাই, আসবে কিভাবে? এই ফাইলটার মধ্যে তো আসলে কিছু নাই, এই ফাইলটার মধ্যে মূলত কিছু নাই, তাই কিছু দেখাচ্ছে না। তাই আপনারা সবাই যাদের হাতের কাছে কম্পিউটার আছে সবাই এইভাবে এখন নতুন একটা ফাইল নেন, এই যে টেক্সট ডকুমেন্ট, এখান থেকে আমরা এটাকে, আমি যেটা নিচ্ছি ভাই সেটা টেক্সট ফাইল নিচ্ছি, আমি একটু মনোযোগ দেন। এই যে দেখেন আমি টেক্সট ডকুমেন্ট নিচ্ছি, এই যে টেক্সট ডকুমেন্ট, হ্যাঁ। এখন এটাকে আপনি নিজের মতো করে লিখতে পারেন, যেমন আমি লিখতে পারি pixel.html, হ্যাঁ, .html, মানে মেইন কথা হচ্ছে .htmlটা আগে কি লিখলেন এটা কিন্তু বিষয় না, ডটের আগে আপনি যা খুশি লিখতে পারেন, তবে চেষ্টা করবেন যাতে কোনো স্পেস না থাকে, হ্যাঁ, একসাথে লেখা হাইপেন দিয়ে অথবা বড় অক্ষর ছোট অক্ষর মিলিয়ে ওইভাবে ক্যামেল কেস যেটাকে বলে সেভাবে লিখবেন, হ্যাঁ, এটা ভালো প্র্যাকটিস। বাট আপনি লিখতে পারেন, স্পেসও দিতে পারেন, আপাতত কোনো সমস্যা নাই, বাট ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটু সমস্যা হয়। হ্যাঁ, মেইন কথা হচ্ছে আমার .htmlটা থাকতে হবে শেষে, সবার শেষে .html লেখাটা থাকতেই হবে। এখন যদি আমি এটাকে সেভ করতে চাই আমাকে আবার ওয়ার্নিং দিচ্ছে, আমি ইয়েস দিলাম, দেখেন এখন এটাও এরকম ব্রাউজেবল হয়ে গেছে। এখন আমি এটাকে ক্লিক করলো, এটা ওপেন হয়ে যাচ্ছে, এই যে দেখেন আগেরটা, এই যে এটা উপরে দেখেন এই যে pixel.html লেখাটা চলে আসছে, মানে এটা ব্রাউজেবল, ঠিক আছে। এবার আসেন, হ্যাঁ বলেন। বুঝি নেই। হ্যাঁ, যেটা আমি তো সেটাই বললাম, আপনার ডিফল্ট ব্রাউজার যেটা থাকবে সেটা সাইনই আসবে, আপনার ডিফল্ট ব্রাউজার যেটা সেটা আসবে। আপনার ক্রোমের ব্রাউজার আনতে হলে ভাই সেটা তো বেসিক কম্পিউটার, এটা তো আমাদের এখানে দেখানোর কথা না, তারপর আপনাকে দেখাই দিচ্ছি। এগুলো যদি সবাইগুলো দেখাতে যাই আমাদের মূল ক্লাসে হবে না। এই যে অ্যাপসে যাবেন, অ্যাপসে গেলে দেখবেন ডিফল্ট অ্যাপস আছে,
হ্যাঁ, কন্ট্রোল প্যানেল থেকে সেটিংস থেকে ডিফল্ট অ্যাপসে গিয়ে এই যে এখানে দেখেন ওয়েব ব্রাউজার ডিফল্ট কোনটা রাখবেন এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমরা তাহলে আমাদের মূল হচ্ছে এক্সটেনশন। এবার যে ভুলটা 2 ক্লাস পরেও 3-4টা ক্লাস যাওয়ার পরেও সবাই করে, আবার আমাকে কোশ্চেন করে যে আমার এটা ব্রাউজ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আপনি যে ওই যে ভিউ ফাইল এক্সটেনশন এটা দেন নাই। আমি যদি এখন এটাকে একটু বন্ধ করি, আপাতত বন্ধ করলাম, বন্ধ করার পর এবার আমি একটা ফাইল নিই, তখন কি করে দেখেন এটা খোলা থাকে। খোলা থাকার পর একটা টেক্সট ডকুমেন্ট নেই, নিয়ে কি করে এটাকে পুরো একটা মার্ক আছে ধরেন কেটে দিলাম, কেটে দিয়ে লেখে ধরেন ইন্ডেক্স, আমরা প্রথম ফাইলটার নাম নর্মালি ইন্ডেক্স, একটু করে এটা শিখবো, ইন্ডেক্স ডট এসটিএমএল নিয়ে ইন্টারে ক্লিক করে ভাই লাভ হইলো কি? এখন যেটা আছে ইন্ডেক্স ডট এসটিএমএল এটা মূলত নাম, আপনি এক্সটেনশন চেঞ্জ করেন নাই, কারণ আপনি তো এক্সটেনশন পর্যন্ত যাইতেই পারেন নাই, এক্সটেনশন তো দেখা যাচ্ছে না। তাহলে কি করতে হবে আমাদেরকে? এখন আমরা এই প্র্যাকটিক্যালটা দেখতে পারবো। আমরা যদি এখন ভিউতে যাই, যাই এটাকে এখন চেক করি, ভিউ ফিল্ডটা কোথায় চেক হয়েছে। হ্যাঁ, এখন যদি আমরা ওখানে যাই তাহলে দেখতে পারেন এই যে এখন এটাকে একটু দেখি, দেখেন এটা আসলে কি আছে ইন্ডেক্স ডট এইচটিএমএল ডট টিএক্সটি না আপনার এটা টেক্সট ফাইলে আছে। ব্রাউজ করবেন কীভাবে? এই ভুলটা সবাই করে। হ্যাঁ, এই ভুলটা 3টা ক্লাস শেষ হয়ে যায়, আমি সব বুঝছি, আমি যখন প্রশ্ন করি সব বুঝি, কিন্তু এই জায়গায় এসে সবাই একটু হ্যাঁ বাচ্চা ফলাফানের মতো কাজ করে, এটা করা যাবে না। হ্যাঁ, মেন হচ্ছে আগে আমাকে এই ফাইল নিয়ে আমাকে দেখতে হবে যে আমার এক্সটেনশনটা মানে আসতেছে কিনা, এটাকে খেয়াল করবেন। যে টেক্সট ডকুমেন্ট আমার এক্সটেনশন যদি না আসে তাহলে আগে আমাকে এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের HTML ফাইলটা। আমি এগুলোকে একটু কেটে দিই। এবার দেখেন আমরা তো এখানে একটা রাখি আর একটা কেটে দিই, দরকার নেই, একটা রাখলাম এই যে পিক্সেল ডট এসটিএমএল। ঠিক আছে, পিক্সেল ডট এসটিএমএলটাকে আমরা রাখলাম। তো আমরা ব্রাউজারে যাই, এটাকে কেটে দিই, একটা আছে। এখন এটার ভিতরে আমরা যদি কোনো লেখা দিই সেই লেখাটা আমাদের ব্রাউজারে শো করবে। হ্যাঁ, এখন আমরা এটাকে এডিট করব। হ্যাঁ, এটার ভিতরে লেখা লিখব কীভাবে? রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে হ্যাঁ বিভিন্ন এডিটর থাকে, যে আমরা টুলসের কথা বলছি, এই ইম্পর্টেন্ট টুলসটা আমাদের লাগবে। আমরা যখন কোনো HTML ফাইলকে এডিট করব, সেই ফাইলটাকে এডিট করার জন্য আমাদের একটা কোড এডিটর লাগবে। হ্যাঁ, আপনারা যে যেটা ব্যবহার করে, যদি আগে থেকে কেউ একটু ধারণা থাকে, আপনারা যেই কোড এডিটর ব্যবহার করে অভ্যস্ত কিংবা কমফোর্ট ফিল করেন আপনারা সেটাই করবেন, নতুনটাতে শিফট হওয়ার দরকার নাই। যে যেটাতে অভ্যস্ত আছেন সেটাই করবেন। আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি, নতুন বলতে একদম ফ্রেশার, কেউ কেউ আছে কিন্তু আগে থেকে জানে, যারা সিইসি ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য ব্যাকগ্রাউন্ড ওনারা কিন্তু আগে থেকে জানে একটু একটু। হ্যাঁ, এই জন্য কথাটা বললাম। তো আমি এখন কোনো কোড এডিটর ব্যবহার করব না, আমি সরাসরি এখান থেকে একটা ডিফল্ট একটা এডিটর আছে দেখেন, এদের নিজস্বই একটা ডিফল্ট এডিটর। আচ্ছা, এটা নোটপ্যাড ডাউনলোড করার কারণে হয়তো দেখা যাচ্ছে না, আপনাদের এখানে অনেকে থাকতে পারে, দেখবেন যে নোটপ্যাড থাকে, শুধু প্লাস প্লাস থাকে না, শুধু নোটপ্যাড থাকে। তো আমরা এখানে নোটপ্যাড প্লাস প্লাস নামের একটা এডিটর আমার এখানে আছে, আমি এটা দিয়ে ওপেন করতেছি। এই সফটওয়্যারটা আপনারা সবাই এখনই ডাউনলোড করে নেন। হ্যাঁ, আপনারা এখনই ডাউনলোড করে নেন। আপনি নোটপ্যাড প্লাস প্লাস লিখে শুধু নেটে একবার সার্চ দেন, সেটা আমি দেখাই দিচ্ছি। জাস্ট এখানে লেখেন নোটপ্যাড ডাউনলোড, এতটুকু দিলেও পাওয়া যাবে। এই যে নোটপ্যাড প্লাস প্লাস, এটাতে ক্লিক করেন, এই যে এখান থেকে এটা ডাউনলোড করে ইনস্টল করে নেন। খুব লাইট ওয়েট, হ্যাঁ, খুবই ছোট একটা ইয়ে আর কি সফটওয়্যার। হ্যাঁ, নেন, করে নেন। হ্যাঁ, আমি একটু আগাইতে থাকি, আপনার এই পাশে এটাকে একটু ইয়ে করেন। হ্যাঁ, একটু ডিফারেন্স আছে, কারণ নোটপ্যাড প্লাস প্লাস তৈরি করা হয়েছে শুধুমাত্র কোড এডিটিংয়ের জন্য। হ্যাঁ, আর নোটপ্যাড আপনি যে কোনো কাজে, এটা সব কাজে ইউজ করা যায়। হ্যাঁ, বাট কোড এডিটিংয়ের জন্য আপনার কিছু অ্যাডভান্টেজের প্রয়োজন হয়, সেগুলো আপনি নোটপ্যাড প্লাস প্লাসে পাবেন। আর পাশাপাশি যারা হ্যাঁ আর একটু অ্যাডভান্সে যাইতে চান, তারা ইয়েটা VS কোডটা ডাউনলোড করে নিতে পারেন, VS কোড ডাউনলোড। হ্যাঁ,
মানে ভিজুয়াল স্টুডিও কোড। এটা মাইক্রোসফটের বানানো ফ্রি একটা টুলস, ফ্রি সফটওয়্যার, কিন্তু খুবই ভালো। হ্যাঁ, খুব ভালো। আমি প্রথম একটা ক্লাস, হয়তো আজকের ক্লাসটা আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে দেখাই দেবো, কারণ এটা দিয়ে বোঝানোটা একটু সহজ হয় প্রথম প্রথম পর্যায়ে। তারপর থেকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে করবো, বিএস কোডে আমরা কাজ করবো এটা। হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও কোড এখানে গিয়ে ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করার সময় কয়েকটা, যখন ইনস্টল করবেন, ইনস্টল করার সময় কয়েকটা অপশন আপনার কাছে চাইবে, যে ফাইল ওপেন করার সময় সেটাকে করবেন কিনা, নেট করবেন নাকি, হ্যাঁ দিতে চান কিনা, ওইরকম ইয়েগুলো টিক চিহ্ন দিয়ে নেবেন, একটু পরে পরে ইনস্টল দিবেন বিএস কোডটা। হ্যাঁ, এটাকে ভিজুয়াল স্টুডিও কোড বলে আর কি, বিএস কোড এটা মাইক্রোসফটের বানানো। হ্যাঁ, আচ্ছা, তো বিএস কোড দিয়ে আমরা আগামী ক্লাস থেকে বিএস কোডে কোড করা শুরু করবো, আগামী ক্লাস থেকে। হ্যাঁ, জাস্ট আজকের ক্লাসটা আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করবো, আজকের ক্লাসটা শুধুমাত্র। আপনি যে কোনো একটা ডাউনলোড করে নেন। আচ্ছা, এখন আমরা এখানে কিছু লিখব। ধরেন আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, লিখে এটাকে সেভ করতে হবে। সেভ না করলে কিন্তু লাভ নাই, এই যেখানে লাল দাগ হয়ে থাকবে যদি সেভ না করেন। হ্যাঁ, এই ফাইলটাকে সেভ করতে হবে, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে, এটা আপনারা সবাই মেবি জানার কথা, যে ফাইল সেভ করতে হলে কন্ট্রোল এস, অথবা এখানে ফাইলে ক্লিক করে এখানে সেভে ক্লিক করবেন। এই যে সেভ, আমার কি সেভ আছে, তো তাই এটা এখন মিউট হয়ে আছে। এখন যদি আমি এটাকে একটু রিফ্রেশ করি, আচ্ছা আমার ফাইলটা ওপেন করতে হবে, এখানে ওপেন, এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড লেখাটা এখানে চলে আসছে। ঠিক আছে, আমি একটু জুম করে দেই। এই যে, তার মানে আমি ভিতরে যা কিছু লিখবো সেটাই সামনে চলে আসবে। হ্যাঁ, আমি যদি লিখি হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, আমি এখন এটাকে রিফ্রেশ করি, এই যে হ্যালো বাংলাদেশ চলে আসছে। ঠিক আছে, আমরা এখন যেভাবে লিখলাম, এইভাবে তো আমরা সাধারণত প্যারাগ্রাফ লিখি, চিঠি লিখি, বাট এইভাবে তো আর আমরা HTML কোড লিখবো না, ঠিক না? এইভাবে তো আমরা নর্মালি লিখতেছি। এখানে একটা অসুবিধা আপনারা খেয়াল করছেন, আমি পরের লাইনে গেছি, বাট এখানে কিন্তু পরের লাইনে আসে নাই। ঠিক আছে, একসাথে এক লাইনে আসছে। যাই হোক, এটা আমরা জাস্ট আউটপুটটা দেখলাম, এটা যে আমাদের একটা HTML ফাইল, এটার আউটপুটটা দেখলাম, বাট আমরা তো আর HTML কোড এইভাবে লিখবো না। HTML কোড লেখার কিছু স্ট্যান্ডার্ড নিয়ম আছে, তো আমরা সেই নিয়মগুলো এখন ফলো করবো। হ্যাঁ, সেই নিয়মটা কি, আপনাকে প্রথমেই একটা HTML কোড নিতে হবে। এই কোডের নিয়মটা কি, এভাবে প্রথমে একটা স্মলার দেন সাইন দিতে হবে। আমি আবার রিপিট করতেছি, জুম করি, এখানে প্রথমে একটা স্মলার দেন সাইন, তারপর আমরা HTML লিখব, লিখে তারপর একটা গ্রেটার দেন সাইন, এখানে শেষ না, এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শুরু। তারপর আমরা একটা পাশাপাশি লাইনে লিখতে পারি, অথবা ইন্টার চাপ দিয়ে নিচের লাইনে যেতে পারি, কয়েকটা লাইন গিয়ে আবার আমরা লিখব স্মলার দেন, তারপর একটা স্ল্যাশ, তারপর HTML। এবার একটু এটার দিকে খেয়াল করে দেখেন, এখানেও HTML আছে, এখানেও HTML আছে, কিন্তু এখানেও স্মলার দেন আছে, এখানেও স্মলার দেন আছে, এখানে গ্রেটার দেন আছে, এখানেও গ্রেটার দেন আছে, পার্থক্য শুধু একটা স্ল্যাশ। এর অর্থ হচ্ছে এটা এখানে শুরু, এখানে এসে শেষ, এর মাঝখানে আমি যা লিখবো সব HTML কোডগুলো লিখতে পারবো। ঠিক আছে, শুরু এবং শেষ, এভাবে আমাদের HTML কোডগুলোকে শুরু করতে হবে এবং শেষ করতে হবে, এর মাঝখানে আমরা বিভিন্ন লেখাগুলো আমরা লিখব। তো একটা HTML ফাইলে লেখার জন্য আমরা প্রথমেই কি করব, আমরা প্রথমে একটা HTML ট্যাগ নিব, এগুলোকে বলা হয় HTML ট্যাগ, এই জিনিসগুলোকে বলা হয় HTML ট্যাগ। তো প্রথমেই নিব আমি একটা HTML, এটার ভিতরে আমি আমার যাবতীয় কোডগুলো লিখব। ঠিক আছে, এটার ভিতরে আমি আমার যাবতীয় কোডগুলো লিখব। তো HTML এর মধ্যে দুইটা পার্ট থাকে, প্রথমত দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে হেড। তো উপরে থাকে আমাদের হেডটা, ঠিক আছে, হেড, এটা নিচে, তার মানে এটা আমাকে শেষ করতে হবে, এটা আমি একটু পাশাপাশি শেষ করি। হ্যাঁ, HEAD শেষ হইলেও হয় নাই, কারণ আমি এখানে স্ল্যাশ দিই, স্ল্যাশ দিলে এটা শেষ হবে। এরপর আরেকটা আছে, এভাবে রাখতে পারি, অথবা আমি সুন্দর দেখার জন্য আমি নিচে নিচে রাখতে পারি। ঠিক আছে, এভাবে। আর আরেকটা সেকশন আমাদের দুইটা ভাগ হবে, আরেকটা হবে বডি। ঠিক আছে, এই যে বডি, নিচের লাইনে যায় আমি এটাকে শেষ করবো, শেষ করতে হলে কি একটা স্ল্যাশ দিতে হবে। হ্যাঁ, স্ল্যাশ দিয়ে বডি, এই যে, তাহলে এর দুইটা ভাগ, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। ঠিক আছে, এটা দুইটা ভাগ, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি।
আমরা হেডের মধ্যে বিভিন্ন, ওই যে আমরা বলছি না সিএসএস লিখবো, জাভা স্ক্রিপ্ট লিখবো, আমরা এই জিনিসগুলো হেডের মধ্যে রাখবো। আর আমাদের যত ব্রাউজারে যত আউটপুট আছে সব আমরা হেডের মধ্যে লিখবো। আমাদেরকে দুইটা ভাগ করতে হবে, কারণ আমাদের এক্সটার্নাল মানে অতিরিক্ত যত কাজ আছে সেগুলো আমরা করবো হেডে, আর যেটা মেইন আউটপুট দেখানো দরকার সেটা আমরা বডিতে লিখবো, মেইন আউটপুটটা। এইটুকু পর্যন্ত, কারে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। জি বলেন। না, এটা এই হেড না, এটা এইচটিএমএল এর হেড। আপনি যেটা বলছেন এটা একটু পরে আসবে, ভালো প্রশ্ন, একটু পরে এটা আসবে। এই হেড আর বডির মিনিংটা হচ্ছে, হেডের মধ্যে আমরা যত এইচটিএমএল, যত সিএসএস, জাভা স্ক্রিপ্ট, হ্যাঁ, এগুলো আমরা হেডের মধ্যে লিখব। আমাদের একটা ওয়েবসাইটের কী কী লাগে, আমি ওই যে সোর্স ফাইলে দেখাইছি না, ওই যে ইন্সপেক্ট এলিমেন্ট করে, এরকম করে আপনারা ইন্সপেক্ট এলিমেন্ট করতে পারেন। এই যে আমি যদি এটাকে এখন রিফ্রেশ করি, কিছু তো নাই, আমি তো কিছু লিখি নাই। এটাকে ইন্সপেক্ট যদি করেন, তাহলে আমরা যতটুকু লিখছি অতটুকু পাবেন। এই যে দেখেন, আমরা এইচটিএমএল লিখছি, হেড লিখছি, বডি লিখছি, যা লিখছি তাই আসছে। ঠিক আছে, এই পাশে যে সিএসএস গুলো দেখেন আপনারা, হ্যাঁ, এই সিএসএস গুলো আসে এখান থেকে, হেডের ভিতর আমরা লিখব, আমরা সিএসএস গুলো হেডের মধ্যে লিখব। ঠিক আছে, অথবা এক্সটার্নাল আরও কিছু লাইব্রেরি পরবর্তীতে এগুলো যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা এখানে ইউজ করব। আর বডির মধ্যে লিখবো আমরা ডিরেক্ট কোডগুলো। ঠিক আছে, হেডের মধ্যে, এর মধ্যে যে বললাম আমরা যত কিছু আছে সব কিছু বডির মধ্যে লিখবো, তাহলে হেডের মধ্যে কি লেখা যায়? হ্যাঁ, হেডের মধ্যে একটা ট্যাগ লেখা যায়। এগুলো তো ট্যাগ, হেড একটা ট্যাগ, এইচটিএমএল একটা ট্যাগ, বডি একটা ট্যাগ। হেডের মধ্যে শুধু একটা আউটপুট দেখানোর মতো একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে টাইটেল ট্যাগ, TITLE, টাইটেল। এটাকে ক্লোজ করতে হবে, TITLE, এই টাইটেল। এর ভিতর যদি আমরা এখন কিছু লিখি, যেমন আমরা যদি লিখি পিক্সেল আইটি, ঠিক আছে, টিটা আসতেছে, শিফটে প্রবলেম করছে টিটা। এখন আমরা দেখব কোনো পরিবর্তন আছে এখানে, কোনো পরিবর্তন হয়েছে বলেন তো? এইখানে কোনো পরিবর্তন আসছে, খেয়াল করেন তো। এইখানে একটা লেখা আসছে, এই ঠিক এইখানে যে লেখাটা দেখতেছেন, গিফটা গাইনোকোলজিস্ট, এই লেখাটা আনে এই টাইটেল ট্যাগ থেকে, ট্যাবের মধ্যে, এটাকে ট্যাব বলে আর কি, ব্রাউজারের ট্যাব। এই টাইটেল ট্যাগটার আউটপুট আসে এই ট্যাবের মধ্যে। এছাড়া হেডের মধ্যে আমাদের আর কোনো আউটপুট দেখানোর মতো কোনো ট্যাগ নাই, সোজা কথা, শুধু টাইটেলটা আছে। ঠিক আছে, এখন এখানেও দেখেন একটা পরিবর্তন, এই যে হেডের মধ্যে যদি এখন ক্লিক করি, এই যে আমার টাইটেলটা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আমরা বডিতে যাব, আমরা সরাসরি কাজ শুরু করব। হ্যাঁ, এখন আমরা HTML ট্যাগ লিখব। যেমন আমরা যদি প্রথমেই আমরা একটা ট্যাগ লিখি, আমরা তো আর্টিকেলের কথা বলছিলেন একটু আগে না, আর্টিকেল নামের একটা ট্যাগ আছে, বাট এটা HTML5 ট্যাগ। আমরা এখন আর্টিকেলে যাব না, আমরা প্যারাগ্রাফ লিখবো এখন একটা। হ্যাঁ, প্যারাগ্রাফ লেখার জন্য P ট্যাগ, এগুলো হিউম্যান ল্যাঙ্গুয়েজের সাথে অনেক মিল, একটু মনোযোগ দিলে দেখবেন যে একটু কঠিন না, এগুলো হিউম্যান ল্যাঙ্গুয়েজের সাথে অনেক মিল। একটা P ট্যাগ নিচ্ছি আমি, বডিটাকে আরেকটু ফাঁকা করি, হ্যাঁ, কারণ আমরা তো অনেকগুলো কোড লিখবো, অনেকগুলো কোড, একটা P ট্যাগ নিচ্ছি, এখানে আমি চাইলে প্যারাগ্রাফ লিখতে পারি। তো আমরা কি লিখবো, এই যেভাবে লিখতে লিখতে অনেক কষ্ট হয়ে যাবে না, এই জন্য কিছু ডামি টেক্সট আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, ডামি টেক্সট কোথায় পাবো, মানে যেটার কোনো কপিরাইট ইস্যু হবে না। আপনি তো চাইলে প্রথম আলোর একটা লেখা, হ্যাঁ, আপনি প্র্যাকটিসের জন্য আনতে পারেন, বাট ধরেন আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, আপনি তাকে প্রথম আলো লেখা দিয়ে দিলেন, প্রথম আলো যদি আপনার নামে মামলা করে দেয়, মানে সব কিছুর, আমাদের বাংলাদেশে তো ভাই এসব নাই, এখন আপনার হাসি আসবে শুনে, আর বাইরের দেশে এগুলো কিন্তু খুব সেন্সিটিভ, কপিরাইট ইস্যু। তা আমরা এরকম ফ্রি মানে ওপেন সোর্স, যেটা দিলে আপনাকে একজন ডেভেলপারও বুঝতে পারবে এটা ডামি কন্টেন্ট, এটা ডামি কন্টেন্ট, এবং এই লেখার কোনো কপিরাইট নাই। এটা হচ্ছে লরেম ইপসাম নামে, লেখাটা সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করবেন, লরেম ইপসাম প্রথম সাইটটাতে যাবেন, গেলে এই যে দেখেন এই লেখাগুলো আপনারা কপি করে নিয়ে আসতে পারবেন, এগুলো ওপেন সোর্স। হ্যাঁ, এগুলোর জন্য আপনাকে কেউ কিছু বলবে না, এগুলোর জন্য আপনাকে কোনো কপিরাইট ইস্যুতে আপনি ক্লেমে করবেন না। এবার আমি এর মধ্যে এই লেখাটা পেস্ট করে দিলাম, এই যে লেখাটা পেস্ট করে দিলাম, একটু ছোটো করি স্ক্রিপ্টটা, এই যে লেখাটা এবার আমি সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু হবে না, Ctrl+S, অথবা ওই যে ফাইলে গিয়ে এখান থেকে আমরা এটা সেভ করতে পারি। অথবা আমি লেখাটাকে একটু কমাই দিই, তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে।
কন্ট্রোল এস সেভ করতে হবে। এখন যদি আমরা ব্রাউজারে যাই তাহলে আমরা ব্রাউজারে দেখব এই যে আমাদের আউটপুটটা চলে আসছে। আমরা যেতটুকু লিখছি অতটুকু এখানে এসে লাইনটা শেষ হয়ে সে আবার নতুন লাইন শুরু করে দিচ্ছে। আমরা আমাদের আউটপুট দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা আমাদের আউটপুট দেখতে পাচ্ছি। এভাবে আমরা আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, স্ল্যাশ শেষ করতে হবে। হ্যাঁ, পি ট্যাগটা শুরু করে শেষ করতে হবে। আমরা এখান থেকে ছোট্ট একটু লেখা কপি করে নিই, কপি করে নিয়ে আমরা এখানে রাখলাম। রিফ্রেশ করুন, দেখেন এই যে ওই লেখাটা, এবং এই লেখাটা নতুন লাইনে শুরু হয়েছে। খেয়াল করে এই লেখাটা নতুন লাইনে শুরু হয়েছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমরা একটা আউটপুট অলরেডি দেখে ফেলছি। না, এখানে এটা মূলত একটা সেন্টেন্সে আছে, এখানে আমি কোনো লাইন ব্রেক করাই নাই। হ্যাঁ, এখন আমি যদি লাইন ব্রেক করাইতে চাই তাহলে আমাকে লাইন ব্রেক করাইতে হবে। আমি যদি এখানে এসে হ্যাঁ এই যে এমনিতে দুইটাও দিয়ে দিই, লাভ নাই, এটা স্পেসের মতো করে আসবে। হ্যাঁ হ্যাঁ লম্বাই আসবে। ওইগুলো আমরা পরের অপশনে যাব। এগুলো পরে, এগুলো সিএসএস এ গেলে আমরা করবো। হ্যাঁ, লাইন হাইট, এটাকে বলা হয় লাইন হাইট, মনে রাখেন। সিএসএস এর সময় মনে করাই দিয়েন, এটাকে লাইন হাইট বলে। হ্যাঁ, আচ্ছা, আমি আউটপুট দেখতেছি আমার ব্রাউজারে, আর লিখতেছি আমার এই কোড এডিটরে, আর এই ফাইলটা সেভ করা আছে এই জায়গায়। এই যে ফাইলটা এখানে পিক্সেল, এই যে এখানে আমরা পরবর্তী একটা ফোল্ডার বানাই নিব। হ্যাঁ, এখন এখানে রাখছি। তাহলে এই হচ্ছে আমাদের আউটপুট। এখন দেখেন সবসময় যে প্যারাগ্রাফ লিখবো তা তো না, এই প্যারাগ্রাফের তো একটা হেডিং লাগে, ঠিক না? উপরের মধ্যে যে কোনো জায়গায় আমরা লিখতে পারি, অনেক সময় যে কোনো জায়গায় আমাদের দরকার পড়তে পারে। আপাতত আমরা উপরে লিখবো হেডিং। প্যারাগ্রাফের একটা হেডিং লিখবো। হেডিং লেখার জন্য হেডিং লিখতে হয় এইচ দিয়ে। হ্যাঁ, তো এইচ এর মধ্যে এখানে দেখেন আমাকে সাজেশন দিয়ে দিচ্ছে, এইচ 1 2 3 4 5 6 পর্যন্ত আছে, এরপর কিন্তু আর নাই। মানে হেডিং এর মধ্যে দেখেন এখন হেডিং কিন্তু অনেক রকম হয়, একটু বড়, একটু মোটা, একটু ছোট। হ্যাঁ, তো এটা 6টা ক্যাটাগরি আছে। আমরা একটু কোডে সরাসরি দেখবো। আমরা H1টা দেখি। H1 নিছি, H1 আমি শেষ করে দিব। H1টা শেষ করে দিলাম, আর এর ভিতর আমি ওই যে আগে থেকে একটু কপি করে রাখছি সেটা দিলাম, দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এই যে দেখেন হেডিং এর কয়েকটা ধরন আছে, আমরা একটা একটা করে দেখবো। 6টা ধরন আছে। হ্যাঁ, এই যে আমি H1 দিলাম, লেখাটা অনেক বড় আসছে, খেয়াল করে দেখেন। হ্যাঁ, লেখাটা অনেক বড় আসছে। কোনটা রিপিট করব সেটা বলেন। হ্যাঁ, এই যে এটাই তো H1 ট্যাগ হেডিং এর জন্য। এরকম আমরা আরো হেডিং নিতে পারি। হ্যাঁ, আমরা H2 দিয়ে একটা হেডিং নেই। হ্যাঁ, H6 পর্যন্ত আছে, এরপর কিন্তু নাই। 6 পর্যন্ত জাস্ট। হ্যাঁ, H2 এর মধ্যে আমরা এই যে মাঝখানে এই যে এখানে লিখবো। হ্যাঁ, আমি পেস্ট করছি, আপনারা লিখতে পারেন। ওইটা আমরা কাস্টম কোড দিয়ে সিএসএস দিয়ে মেনটেন করে নিব। যদি আরো বড় লেখা হয় তাহলে আমরা ফন্ট সাইজটা বাড়াই দেব। ঠিক আছে, আমরা ফন্ট সাইজ বাড়াই দেব। আচ্ছা, H2 দেখলাম, তারপর H3 আছে। H3 আরেকটু ছোট আসবে দেখবেন। তারপর আমরা H3টা শেষ করে দিব। H3 আপনি লেখা আপনি যেখান থেকে নিতে পারেন। হ্যাঁ, তবে নর্মালি আমরা ওইখান থেকে কপি করে আনবো, কারণ লরেম ইপসম হচ্ছে দামি কন্টেন্ট। আমরা দামি কন্টেন্টই ইউজ করবো। আপনি চাইলে এখানে আপনি টাইপ করে লেখেন, অসুবিধা নাই তো। যদি টাইপ করে ধৈর্য মানে টাইপ করতে করতে তো অনেক সময় চলে যাবে। আমাদের তো জাস্ট শিখা প্রয়োজন, ঠিক না? টাইপ করা তো আর আমরা শিখবো না। হ্যাঁ, লরেম ইপসম। এখানে খেয়াল করেন H1টা যত বড় করে আসছে, 2 তার চাইতে ছোট, 3 তার চাইতে আরও ছোট, এভাবে আমরা 6 দেখি। 4 আর 5 দেখলাম না, এটা আপনারা দেখবেন। হ্যাঁ, 4 আর 5 দেখতেছি না, আমরা H6টা দেখি। H6 এটাকে আমরা শেষ করে নিই, ভুল করে ফেলছি। হ্যাঁ, এই যে শেষ করতে হবে, স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে। আমি একই লেখা রাখলাম। হ্যাঁ, দেখে সেভ করলাম। এখন দেখবেন H6 আরও ছোট।
এই যে এ হচ্ছে H6। এইভাবে আমরা H1 H2 H3 H4 H6 এগুলো আমরা ব্যবহার করতে পারি। এবার একটা জিনিস খেয়াল করেন, আমার লাইনটা এখানে শেষ, এটা এই লেখাটা তো এর পাশে আসতে পারতো। অনেকের মনে এই প্রশ্নটা আসে নাই, নিচের লাইনে কেন আসলো? আমরা যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে আমরা এই জিনিসটা দেখতে পাবো। এই যে এখানে তীর চিহ্নটাতে ক্লিক করবেন, এই যে ডান একদম বাম কর্নারের উপরে তীর চিহ্ন, তীর চিহ্ন ক্লিক করার পর আমি যদি এটার উপর নেই তাহলে খেয়াল করেন এই যে মাউসটা নেওয়ার পরে উপরে নিচে একটা হলুদ সাইন আছে। এর মানে হচ্ছে এটা একটা বাই ডিফল্ট একটা মার্জিন এবং প্যাডিং পায়। মার্জিন প্যাডিং আমরা এখনো শিখিনি, আমরা এটা পরে শিখবো। কিন্তু খেয়াল করে দেখেন লেফট থেকে রাইট পর্যন্ত পুরোটা জায়গা সে দখল করে নিছে। নিচেরটাতে আসেন সেম, এরপরেরটাতে আসেন সেম, সে লেফট থেকে রাইট পর্যন্ত পুরোটা জায়গা দখল করে নিচ্ছে। এগুলোকে বলা হয়, কাগজ কলমে লিখে রাখেন, হ্যাঁ, ব্লক লেভেল এলিমেন্ট, ব্লক লেভেল এলিমেন্ট, ব্লক লেভেল। আপনারা একটু লিখে নেন, হ্যাঁ, এগুলো অনেকবার বলা হবে তো, তারপরেও লিখে রাখলে হবে কি মনে থাকবে ভালো। ব্লক লেভেল এলিমেন্ট, হ্যাঁ, ব্লক লেভেল এলিমেন্ট। এগুলো সবগুলো হচ্ছে এক একটা HTML এলিমেন্ট। হ্যাঁ, আমরা ট্যাগ বলতে পারি অথবা HTML এলিমেন্ট বলতে পারি, এগুলো এক একটা HTML এলিমেন্ট। তাই এটাকে বলা হয় ব্লক লেভেল HTML এলিমেন্ট, ঠিক আছে, বা শুধু এলিমেন্ট যে নামে ডাকেন। এই ব্লক, ব্লক BLOCK, মানে এটা এই পাশ থেকে ও পাশ পর্যন্ত ব্লক করে নেয়। আমরা বলি না রাস্তা যে ভাই আপনি এত জায়গা ব্লক করে দাঁড়ায় আছেন কেন, বলি না রাস্তাঘাটে আপনি তো পুরা সিট ব্লক করে বসে আছেন। এটা হচ্ছে পুরা সিট ব্লক করে বসে যায়। হ্যাঁ, আমরা যখন H1P এরকম আরো কয়েকটা ট্যাগ আছে, এর ভিতরে আমরা যদি একটা অক্ষর লিখি, খেয়াল করেন আমি H1 এর লেখাটা, হ্যাঁ, এটাকে একটু কপি করব, কপি করে একটু নিচে নেই, হ্যাঁ, যে কোনো জায়গায় আমরা লিখতে পারি। হ্যাঁ, নিচে নিয়ে আমি শুধু একটা অক্ষর বা দুইটা অক্ষর রাখলাম, শুধু ইট, হ্যাঁ, লিখে আমি সেভ করলাম। এখন যদি আমি রিফ্রেশ করি, দেখেন এই ইট লেখাটা আসছে, বাট এটাও লেফট থেকে রাইট পর্যন্ত পুরোটা জায়গা দখল করে ফেলছে। তাই এটাকে বলা হয় ব্লক লেভেল এলিমেন্ট। হ্যাঁ, ও পুরো জায়গা নিয়ে নেবে স্ক্রিনের, আপনার মনিটরের বা ব্রাউজার যে ভাষায় বলি, মেনলি ব্রাউজারেই হবে শব্দটা, ব্রাউজারের লেফট থেকে রাইট পর্যন্ত সম্পূর্ণ জায়গাটা সে দখল করে নেয়। তাই এটাকে বলা হয় ব্লক লেভেল এলিমেন্ট, ঠিক আছে। কিন্তু সবাই কিন্তু এরকম দখল করে না, কিছু কিছু HTML ট্যাগ আছে সে সবটা জায়গা দখল করে না, সে কিছু জায়গা ছেড়ে দেয়, মানে যতটুকু কন্টেন্ট থাকে ততটুকু নয়, বাকি জায়গা সে ছেড়ে দেয়। যেমন এখন আমরা সেই উদাহরণটা দেখব। এরকম একটা ট্যাগ আছে স্প্যান, স্প্যান, আমরা এটাকে স্ল্যাশ দিয়ে শেষ করিনি, হ্যাঁ। এর মাঝখানে যদি এখন আমরা কোনো কন্টেন্ট লিখি, সরি, আমরা এখান থেকে কপি করে আনি, এই যে লরাইম এফসেন এতটুকু, এখানে একটু স্পেস দিই, স্পেনের মধ্যে এখন আমরা এই লেখাটা পেস্ট করলাম, অথবা লিখতে পারেন আপনার খুশি। ইট আছে, এরপরে ডাস, যা খুশি আপনি লিখে দেন, ডাস এরকম কিছু লিখে দিলেন, আমি সেভ করলাম। হ্যাঁ, জাস্ট আমি লেখাটা এড়াই যাচ্ছি, হ্যাঁ, সময়ের ব্যাপার তো এই জন্য। এই যে দেখেন এখন এখানে আসছে, হ্যাঁ, এই যে শেষে আছে। এখন যদি আমি মাউস দিই, খেয়াল করেন আমি যদি উপরেটাতে মাউস দিই, লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গা দখল করছে। আর এটাতে যদি আসি, দেখেন যতটুকু লেখা আছে ঠিক ততটুকু সে মার্ক করে, বাকিটা করে না। কিন্তু হ্যাঁ, কিন্তু এটাতে প্রমাণ হয় না। আমরা এটাকে কপি করি, আরেকটা লিখি নিচে এনে, হ্যাঁ, আরেকটা লিখি, সেভ করলাম। এখন আমরা রিফ্রেশ করি, খেয়াল করে দেখেন লেখাটা আবার পাশে বসে গেছে, খেয়াল করছেন? এই যে, তার মানে এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, লিখে রাখেন, এটাকে বলা হয় ইনলাইন এলিমেন্ট। আর ওইগুলো ছিল ব্লক লেভেল এলিমেন্ট, এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। কি কারো কোনো কোশ্চেন আছে? থাকলে বলেন, ব্লক লেভেল এবং ইনলাইনের মধ্যে পার্থক্য বা এটা নিয়ে কোনো কথা থাকলে বলেন। ইনলাইন এলিমেন্ট মানে এটা হচ্ছে আপনি যতটুকু লেখা থাকবে ততটুকু জায়গা দখল করে বাকিটা ছেড়ে দিবে। দেখেন এই যে দুইটা যতটুকু লিখছি ততটুকু, বাকি এই জায়গাটা কিন্তু খালি। এই যে এটার উপর আমি মাউস দিই, দেখেন বাকি ডান পাশের জায়গাটা কিন্তু খালি আছে। আপনি যদি এখানে এখন আবার কিছু লেখেন স্পেন ট্যাগ দিয়ে, এখন যদি আপনি আবার পি ট্যাগ নেন, সেটা কিন্তু নতুন লাইন শুরু করবে।
আপনি যদি পি ট্যাগ নেন সেটা কিন্তু নতুন লাইন নিয়ে নেবে ও, মানে যেখানে যাবে পুরো সিট দখল করবে। PH1 মানে যেগুলো ব্লক লেভেল এলিমেন্ট। হ্যাঁ, আপনি শুধু লরেম ইপসিম লেখেন। হ্যাঁ, ইনলাইন এলিমেন্ট কি করে, সে বাম থেকে ডান সম্পূর্ণ জায়গাটা দখল করে নেয়। এই যে দেখেন এইটা আবার নতুন করে লরেম ইপসম লিখলাম, সে লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গা দখল করে নিচ্ছে, কিন্তু এইটা পুরো জায়গা দখল করে না, যতটুকু লেখা আছে ততটুকু জায়গা শুধুমাত্র দখল করে, কথা এইটুকুই। হ্যাঁ, আর এটা হচ্ছে স্প্যান নামক ট্যাগ। এরকম আরও কিছু ট্যাগ আছে। তাহলে ট্যাগ আমরা যে ট্যাগগুলো লিখবো আমরা সবই শিখবো, কিন্তু সেই ট্যাগের মধ্যে দুইটা ধরন থাকে, একটা হচ্ছে ইনলাইন আর একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। এই কথাটা কি বুঝতে পারছেন? আমরা যতগুলো ট্যাগ লিখবো তার মধ্যে দুই ধরন থাকবে, কিছু আছে পুরা সিট দখল করবে, মানে যেগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট পুরা সিট দখল করবে। এই যে সে কি করবে, লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গা দখল করবে, এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। আর যে হচ্ছে শুধুমাত্র যতটুকু লেখা ততটুকু জায়গা নিয়ে বাকি জায়গা ছেড়ে দিবে। আপনি চাইলে এর সামনে আরও লিখতে পারেন, যে আরও স্পেন ট্যাগ নেন, নিচে লেখেন আর উপরে লেখেন, তাতে কোনো অসুবিধা নেই, পাশে লেখেন। হ্যাঁ, আপনি আরও লেখেন, দেখেন সে যতটুকু জায়গা ততটুকু নেবে, নিয়ে বাকি জায়গা ছেড়ে দিবে। এখন যদি আপনি এই লেখাটা, আমি এখন ভিতরের লেখাটাকে বাড়াই। হ্যাঁ, ভিতরের লেখাটাকে বাড়াই, খেয়াল করেন এখন কিন্তু সে লাইন ওভার হয়ে চলে আসবে। হ্যাঁ, ওভার হয়ে এই যে দেখেন সে লাইন ওভার করে আসছে, ঠিক আছে, এই যে এইটা। হ্যাঁ, সে লাইন ওভার করে আসছে, ঠিক আছে, কিন্তু ইট পর্যন্ত, তারপরে জায়গাটা খালি থাকবে। ইটের পরে এখন আপনি যা লিখবেন এটা পরের লাইন থেকে আসবে, মানে খুব সিম্পল একটা জিনিস কিন্তু। মানে ব্লক লেভেল এলিমেন্ট লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গা দখল করে নিবে, সে নতুন লাইন শুরু করে একটা লাইন দখল করবে, আর ও হচ্ছে একদম যতটুকু লেখা থাকবে ততটুকু জায়গা নিবে। আর কার কোন কনফিউশন আছে থাকলে বলেন, ইনলাইন এবং ব্লক লেভেল নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। আপনি এটার উপরে ডাবল ক্লিক করলে ব্রাউজ হবে, ডাবল ক্লিক করেন তাতে ব্রাউজ হবে, কারণ আমার এটাতে ব্রাউজ হবে। ওটাতে লিখতে গেলে তো আপনাকে কোড এডিটর ওপেন করতে হবে। ওইটাতে লিখবেন কীভাবে, এই যে এরকম রাইট ক্লিক করলে দেখবেন যে এখন আপনি নোটপ্যাড যদি ডাউনলোড করে থাকেন তাহলে যে এখানে লেখা আসবে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, তারপর আপনি নোটপ্যাডে ওপেন করবেন, এরপরে না এডিট করতে পারবেন। এখানে এডিট করবেন আর এখানে আমাদের আউটপুটটা আসবে, না বুঝলে বলবেন, অসুবিধা নেই। আপনি মনোযোগ দেন, মনোযোগ দিলে যতক্ষণ লাগলে আমি 16টা ক্লাস তো আপনাদের, আমি 32টা ক্লাস করাবো, কিন্তু মনোযোগ না দিয়ে যদি আপনারা নিজেরা অমনোযোগী থাকেন, আপনাদের মধ্যে উদাসীন ভাব থাকে, তাহলে আমি যতটুকু ক্লাস ততটুকু শেষ করে দেবো। আপনাদের সবার জন্য এটা প্রথম ক্লাস, এর আগের যে ক্লাসটা হয়েছে সেটাতে আমরা জাস্ট পরিচিত হয়েছি, ঠিক আছে? এই সবার জন্য এটা মূলত প্রথম ক্লাস। আচ্ছা, এখান থেকে লিখে সেভ করবেন, কন্ট্রোল-S। সেভ করার পরে যে ফাইলটা আছে এটার উপরে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে ব্রাউজার ওপেন হবে, যেটা ডিফল্ট ব্রাউজার সেটাতে ওপেন হবে। আচ্ছা, আবার আপনি এটাতে যাবেন, এই যে দেখেন আমি এটাতে যাই, এখানে এখন আমার এটা ওপেন আছে ব্রাউজারে, খেয়াল করেন এটা আমার ব্রাউজারে ওপেন আছে, এটা আমার এডিটর, আমি এডিটরে এডিট করবো, ব্রাউজারে আবার রিফ্রেশ করবো, রিফ্রেশ করতে হবে, নাহলে হবে না কিন্তু। হ্যাঁ, রিফ্রেশ করতে হবে, ওইখানে সেভ করে এখানে এসে রিফ্রেশ করতে হবে, চেঞ্জ হলে সেভ সেভ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ব্লক লেভেল, হ্যাঁ, এখন ব্লক লেভেল আর ইনলাইন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, সিম্পল একটা জিনিস, তারপরে প্রশ্ন থাকলে বলেন। ব্লক লেভেল এবং ইনলাইন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে বলতে পারেন। হ্যাঁ, মানে সে মেন কথা হচ্ছে যতটুকু লেখা থাকবে ততটুকু জায়গা নেবে, এর বেশি সে জায়গা নেবে না।
আর ব্লক লেভেল এলিমেন্ট হচ্ছে সে একটা অক্ষর লিখলেই সে আপনার লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গা নিয়ে নেবে। ধরেন সে পাড়ার বড় দাদা মাস্তান, সে সিটে বসলে পাশে আর কাউকে বসতে দেয় না, পুরো জায়গা নিয়ে নেয়। ঠিক আছে, সে গাড়িতে উঠলে একটা সিট নিয়ে নেয়। আর আমরা ধরেন নর্মাল মানুষ, ইনল্যান্ড এলিমেন্ট, হ্যাঁ, আমরা গেলে যতটুকু জায়গা লাগে ততটুকু, মানে যতটুকু শরীর আছে অতটুকু জায়গা নেই। হ্যাঁ, একদম একটু রাফ ভাষায় বললাম, কেউ আবার মাইন্ড করেন না। হ্যাঁ, যেভাবে বোঝানো যায় আর কি, যেভাবে আপনারা বুঝতে পারেন। ইনলাইন হচ্ছে যতটুকু লেখা ততটুকু জায়গা নেবে, আর নেবে না। আর ব্লক লেভেল হচ্ছে সে লেফট থেকে রাইট পর্যন্ত পুরোটা জায়গা নিয়ে নেবে। এই যে এটা, এই আমি যেভাবে দেখতেছি এভাবে দেখতে হলে যে তীর চিহ্নের উপরে ক্লিক করতে হবে। হ্যাঁ, যখন সবুজটা আসবে তখন এরকম আপনারা দেখতে পারবেন। এর জন্য কি করতে হবে, ইন্সপেক্ট এলিমেন্ট করতে হবে। এই যে এভাবে ইন্সপেক্ট করবেন। এই ধরেন আমি এখান থেকে কেটে দিলাম, ইন্সপেক্ট করলাম। আবার ইন্সপেক্ট করার পরে অনেকে দেখবেন যে এটাই ডান পাশে আসছে, ভয় পাইবেন না। যে তিনটা ফোটা আছে এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে এইখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরকম থাকলে এরকম যে কোনো লেআউট পছন্দ করতে পারবেন। এটা আমাদের খুব লাগবে, ইন্সপেক্ট করাটা শিখে নেন। আচ্ছা, এই যে আমরা যা যা লিখছি এখানে আমাদের আউটপুট আসে আমরা দেখতে পারতেছি। হ্যাঁ, নিচে এই যে এলিমেন্টসে আমরা আরেকটু দেখছেন। আচ্ছা, এবার আসুন আমরা কিছু কিছু অন্যান্য প্রবলেম নিয়ে, যে প্রশ্নগুলো আপনারা করেননি সেগুলো বলেন। হেড হচ্ছে HTML এর হেড, আর এটা হচ্ছে হেডিং। আমাদের যে কোনো একটা লেখা লিখতে গেলে হেডিং লাগে না? ব্লগে গেলে দেখবেন যে ব্লগের একটা হেডিং থাকে, পত্রিকায় গেলে দেখবেন পত্রিকার প্রথমে একটা শিরোনাম থাকে না, হেডিং, তারপরে না বিস্তারিত। তো পি ট্যাগে আমরা বিস্তারিত লিখবো, আর হেডিংগুলো আমরা এস ট্যাগের মধ্যে লিখবো। তো হেডিং ট্যাগগুলো আবার 6 প্রকার, H1, H2, H3, 4, 5, 6 পর্যন্ত আছে। হ্যাঁ, এটা ব্রাউজারের কোথাও শো হয় না, এটার মধ্যে আমরা বিভিন্ন জিনিসগুলো রাখি। হ্যাঁ, CSS অথবা বিভিন্ন অন্যান্য যে টেকনিক্যাল ব্যাপারগুলো, লজিক্যাল ব্যাপারগুলো আছে, আমরা এখানে এগুলো রাখবো। হ্যাঁ, হেডের মধ্যে H6টা সবচেয়ে ছোট, 6। হ্যাঁ হ্যাঁ, H1টা হচ্ছে সবচেয়ে বড়। তো এখানে খেয়াল করেন, আমরা যে একটু বড় করে একটা প্যারাগ্রাফ লিখলাম, এখানে 2টা 5টা দিলাম, ইন্টার, নিচের লাইনে সেভ করলাম। যখন আমরা আউটপুটে যাচ্ছি, এইটা কিন্তু, হ্যাঁ দেখেন, আমার নিচের লাইনে যায় নাই, কারণ যাবে না। নিচের লাইনে নেওয়ার জন্য আমাদেরকে আলাদা একটা ট্যাগ দিতে হবে। হ্যাঁ, এখানে ধরেন আমি একটা 5 লিখে রাখি, তাহলে আপনারা চিনতে মানে আপনাদের জন্য সুবিধা হবে। 5 এবং 6 আমি কন্ট্রোল এস দিয়েছি, 5 এবং 6 দিই, 5 এবং 6 আমরা একটু কন্ট্রোল এখানে আবার রিফ্রেশ করি। এই যে দেখেন 5 এবং 6 লেখাটা এখানে খেয়াল করে দেখেন, বাট সে নিচের লাইনে যায় না। তো পরবর্তী লাইনে যাওয়ার জন্য, মানে যেটাকে বলা হয় লাইন ব্রেক করার জন্য একটা ট্যাগ আছে, নাম হচ্ছে বিআর ট্যাগ। আমরা তো প্রথম 2টা ক্লাসে শুধু ট্যাগই শিখবো, কোন ট্যাগের কী কাজ। এটা হচ্ছে বিআর ট্যাগ, এটা হচ্ছে বিআর ট্যাগ। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, দেখেন এখন কিন্তু নিচের লাইনে চলে আসছে। এই যে 5 পরে 6 পরের লাইনে চলে আসছে, খেয়াল করে দেখেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা দিচ্ছি। এখন দেখেন 5 পরে 6টা নতুন লাইনে চলে আসছে। আমি যদি আরও একটা বিআর ট্যাগ লিখি, বিআর মানে ব্রেক, বিআর মানে হচ্ছে ব্রেক। এখানে একটা ইস্যু আপনারা প্রশ্ন করবেন আমি জানি, বাট এখন এটা বুঝিয়ে দিচ্ছি। দেখেন আরেক লাইন পরে চলে আসছে। এখন আপনি যতটা বিআর ট্যাগ দিবেন সে তত লাইন নিচে যাবে। আমি 2টাকে কপি করে আবার এই 2টাকে এখানে পেস্ট করলাম। এখন 4টা লাইন ব্রেক হবে এখানে, দেখেন 4টা লাইন ব্রেক হয়েছে। ঠিক আছে, 4টা লাইন।
এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, একটু আগে তো একটা ট্যাগ শুরু করে আবার এইভাবে শেষ করতাম আমরা, ঠিক না? বিয়া এভাবে হওয়ার কথা ছিল না, বাট আমি কিন্তু শুধু এইভাবে শেষ করে দিছি। এগুলোকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ। খেয়াল করে দেখেন, এগুলোকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ। কিছু সংখ্যক ট্যাগ, অল্প অল্প কয়েকটা ট্যাগ এরকম আছে যেগুলো আমরা শুরু করলেই হয়, শেষ করতে হয় না। শুধুমাত্র শুরু করলে হয়, শেষ করতে হয় না। তবে এগুলোর এখানে একটা স্ল্যাশ দিয়ে দিতে হয়, এই যে একটা স্ল্যাশ দিয়ে দিতে হয়, তখন বোঝা যায় যে এই ট্যাগটা এখানেই শেষ, এখানেই শুরু, এখানেই শেষ। এগুলোকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ। হ্যাঁ, এগুলো সিঙ্গেল ট্যাগ, এই নামও ডাকতে পারেন, যে নামে বুঝতে পারেন, বাট বইয়ের ভাষা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ, যেটা বইয়ের ভাষা। ঠিক আছে? হ্যাঁ, না সে স্ল্যাশ আমরা হ্যাঁ আগে দিতাম। এটা সেলফ ক্লোজিং ট্যাগে এই যে এইভাবে সেলফ ক্লোজিং ট্যাগ লিখতে হয়। তো আমাদের এরকম সেলফ ক্লোজিং ট্যাগ লাগে, কেন লাগে? হ্যাঁ, এই যে সরি আমি লাগে বলতেছি না, অবশ্যই লাগবে। হ্যাঁ, তো সেলফ ক্লোজিং ট্যাগে আমাদের কেন এটা পুরোপুরিটা লিখতে হয় না সেটা নিয়ে একটা লজিক আছে। হ্যাঁ, এটা আমার নিজের লজিক, বা অনেকে আমরা বলি আর কি এভাবে। আমাদের এভাবে লেখার কথা, এই যে এভাবে থাকার কথা, কিন্তু আমরা এভাবে না করে আমরা কি করলাম, এরকম ভাবে শুধু একটা ট্যাগ দিলাম। আমি একটু স্পেস দিই তাহলে বুঝতে পারবেন। আমাদের হওয়ার কথা ছিল এরকম, কিন্তু হয়ে যাচ্ছে এরকম। আচ্ছা খেয়াল করেন তো এটার কাজটা কি? এই যে বিয়ার ট্যাগ, এটার কাজ কি? কেউ একজন এসে বলেন, মাত্র তো বললাম লাইন ব্রেক করা। বাট পি ট্যাগ, এই যে আমরা যেগুলো দেখলাম স্প্যান, পি ট্যাগ, H1 ট্যাগ, ওইগুলোর কাজ কি ছিল? হ্যাঁ, লেখা শো করানো বা কন্টেন্ট শো করানো, যেটা বলি, যে ভাষায় বলি। বাট এটার তো সেরকম কন্টেন্ট শো করানোর কোনো অপশন নাই, মানে মাঝখানে যে আপনি কিছু লিখবেন, এটা তো আউটপুট দেখানোর মতো ক্ষমতা নাই। এটা হচ্ছে লাইন শুধু ব্রেক করবে, তার কোনো কাজ নাই। এই জন্য এটা সেলফ ক্লোজিং। আপনি যদি শুধু বিআরও লেখেন, এই স্ল্যাশ এগুলো কিছু নাও দেন, ওই যে শেষে যে একটা স্ল্যাশ দেই, যদি নাও দেন তাও সেটা কাজ করবে, শুধু বিআরটা লিখলেই হবে। কিন্তু গুড প্র্যাকটিস, সুন্দর নিয়ম হচ্ছে এইটা, গুড প্র্যাকটিস এভাবে। কারণ হচ্ছে এর ভিতরে আসলে কোনো আউটপুট দেওয়ার মতো কিছু নেই, এটার কাজই হচ্ছে আমার লাইন ব্রেক করাবো। ঠিক আছে? যে এরকম কিছু ট্যাগ থাকে যেগুলোর ভিতর থেকে কোনো আউটপুট আসে না। ঠিক আছে? ভিতরে কোনো লেখা লেখা যায় না। হ্যাঁ, ভিতরে আমরা কোনো এই প্যারাগ্রাফ বা যে কোনো কন্টেন্ট আমরা লিখতে পারি না। এগুলো হয়, বিশেষ করে এগুলো হয় সেলফ ক্লোজিং ট্যাগ। হ্যাঁ, যেখানে শুরু সেখানেই শেষ। এগুলোর শুরু নাই, শেষও নাই, যেখানে শুরু সেখানেই শেষ। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? ফাঁকা রাখা না, লাইন ব্রেক করা। না, এই ভাষায় বলেন তাহলে আপনার মনে থাকবে, আমি যে ভাষায় বলছি এই ভাষায় বললে আপনার মনে থাকবে। হ্যাঁ, তবে যে যেভাবে বুঝতে পারেন এইভাবে মনে রাখেন, এটাতে অসুবিধা নাই। হ্যাঁ, এটা হচ্ছে ব্রেকিং, মানে আমরা লাইন ব্রেক করার জন্য দিই। হ্যাঁ, তো এগুলো হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা দুইটা সংখ্যা শিখলাম। একটা হচ্ছে আমাদের এইচটিএমএল ট্যাগগুলো হয় দুই রকম, একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আর একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আর এখানে দেখলাম আমরা সেলফ ক্লোজিং ট্যাগ, আর আরেকটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে নর্মাল ট্যাগ বলতে পারি, এটার আসলে নামটা আমার স্পষ্ট মনে নাই। হ্যাঁ, বা কখনো শুনিনি আর কি, প্রয়োজন হয়নি এই জন্য। এগুলো হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ, আর একটা হচ্ছে আমাদের নর্মাল কন্টেন্ট দেখানোর জন্য ট্যাগ। হ্যাঁ, এরকম কোনো জায়গায় যদি আমাদের লাইন ব্রেক দেওয়ার দরকার হয়, যেমন এখানে লরেম ইপসম আছে, এখানে যদি লাইন ব্রেকের প্রয়োজন হয় তাহলে আমরা একটা বিআর ট্যাগ দিয়ে নেব। একটা বিআর ট্যাগ দিয়ে নেব। আমরা এখন শেষে গেলে দেখবো আমাদের একটা লাইন ব্রেক হয়ে গেছে, যে লরেম ইপসম লেখাটা নিচে চলে আসছে এতটুকু পর্যন্ত। আবার অনেক সময় এরকম আরও কয়েকটা ট্যাগ আছে। হ্যাঁ, এটা যে কোনো জায়গায় লেখাতে হবে। এখন আপনি আবার চাইলে এই যে পি ট্যাগটার আগেও দিতে পারেন, শুধু এমনি যে আপনি চাচ্ছেন এটা আরেকটু নিচে যায়। এখন কিন্তু কোনো ট্যাগের মাঝখানে লিখি নেই, ইন্ডিভিজুয়ালি লিখছি। হ্যাঁ, এভাবেও আপনি লিখতে পারেন, বুঝছেন? এটা যে কোনো জায়গায় দেওয়া যায়, যে কোনো জায়গায়। হ্যাঁ, আপনি ধরেন এম এর আগে দিবেন, আপনি তাও দিতে পারেন আপনার ইচ্ছে। এটা যে কোনো জায়গায় দেওয়া যায়। এখন শুধু এমটা পরে চলে যাবে, কন্টেন্টটা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, ওয়ার্ডটা আলাদা হয়ে গেছে। আচ্ছা, এরকম আরও কয়েকটা সেলফ ক্লোজিং ট্যাগ আছে যেগুলো আমাদের খুব কাজে লাগবে। আর একটা HR, হ্যাঁ, HR ট্যাগ। এটার কাজ হচ্ছে, এটা মানে হচ্ছে হরিজন্টাল রো। হরিজন্টাল রো, হরিজন্টাল মানে কি? যেটাকে বলা হয় যে আনুভূমিক বলা হয়। হ্যাঁ, আনুভূমিক আবিধানিক অর্থ থাকে। হরিজন্টাল হচ্ছে লেফট থেকে রাইট,
লেফট থেকে রাইট পর্যন্ত সে একটা রো নিয়ে নেবে। এই যে দেখেন, এই যে একটা রো নিয়ে নিছে সে, খেয়াল করে দেখেন, লেফট থেকে রাইট পর্যন্ত সে একটা রো নিয়ে নিছে। এই ট্যাগ দিয়ে এটা আসছে। কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই বলেন? এইটুক পর্যন্ত একটা ধাপ, এই ট্যাগ। আর এটার পুরো নাম হচ্ছে হরিজন্টাল রো। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এই ট্যাগ, এই যে হরিজন্টাল রো, এই যে এইটা, এই যে আমার মাউসটা কোন জায়গায় খেয়াল করেন, এই যে। তারপরে এখন আমরা দেখব অ্যাঙ্কর ট্যাগ। বিভিন্ন ওয়েবসাইটে গেলে ক্লিক করি না আমরা, ক্লিক করলে এক পেজ থেকে আরেক পেজে নিয়ে যায়, গুগলে ক্লিক করলে গুগলে নিয়ে যায়। এখন আমরা সেগুলো দেখব। এই যে দেখেন বিয়ার ট্যাগটা এখন আমার কাজে লাগবে, আমি একটু কপি করে নিচে রেখে দিই, তাহলে হবে কি নিচে একটা ফাঁকা জায়গা থাকবে, আমার কন্টেন্টগুলো একটু উপরের দিকে থাকবে। হ্যাঁ, এই যে শেষে দিলাম। এখন যদি এটা আমার সুবিধার জন্য দিচ্ছি, এটা কিন্তু প্র্যাকটিসের জন্য না। হ্যাঁ, এই যে একটু ফাঁকা করে দিলাম। ফাঁকাটা তো আর ব্রেক হবে না, আমার ব্রেক হবে এইটা দিয়ে, ঠিক আছে, ট্যাগ দিয়ে ব্রেক হবে। হ্যাঁ, এখন এটা দেখতেছেন না, আপনি দেখতেছেন না কারণ এখনো নিচে জায়গা আছে এই জন্য। হ্যাঁ, মানে আমার ব্রাউজারে এখন আরও অনেক লেখা যাবে, এখানে এখনো স্ক্রল বারটা আসেনি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এখানে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে প্র্যাকটিস করব। অ্যাঙ্কর মানে এই ট্যাগ, অ্যাঙ্কর মানে এই ট্যাগ। হ্যাঁ, এটাও শুরু করতে হবে, শেষ করতে হবে। হ্যাঁ, এই মাঝখানে যদি আমি লিখি ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার, এখন কিছুই হবে না, জাস্ট এটা শো হবে লেখাটা। হ্যাঁ, এই যে ক্লিক হেয়ার লেখাটা আসছে, বাট এইটা এখন দেখেন টেক্সটের মতোই। টেক্সটের উপরে মাউসটা নিলে কীরকম হয়, একটা এই যে সাইন আসে না, লম্বা করে দেখেন, এই যে লম্বা করে একটা সাইন আসে টেক্সটের উপর নিলে। হ্যাঁ, এখন এটার উপরে নিলেও এরকম লম্বা হয়ে আসে, কোনো পরিবর্তন কিন্তু হয় নাই। তো এখন আমি পরিবর্তনটা দেখাবো। এর মধ্যে আমাদেরকে অ্যাট্রিবিউট লিখতে হবে, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। খেয়াল করেন আমি কোন জায়গাটা ফাঁকা করছি, খুব খেয়াল, এই ভুলটা সবাই করে, এখানে এসে লিখে ফেলে। অ্যাট্রিবিউট কাগজে লিখে রাখতে পারেন। হ্যাঁ, এগুলোকে বলা হবে অ্যাট্রিবিউট। এই যে লাস্ট লাইনটা, যেখানে লাস্ট গ্রেটার দেন সাইনটার আগে এখানে স্পেস দিব, স্পেস দিয়ে এখানে লিখবো এইচ রেফ। দেখেন এটার কালারটাই থাকবে অন্যরকম। হ্যাঁ, ইজ ইকাল টু, সরি আমার স্টেপ আসতেছে না কেন, জিরোটা আসতেছে না কেন, একটু প্রবলেম করে মাঝে মাঝে জিরোটা। আমি এটা একটু অন্য জায়গা থেকে নিয়ে নিই, কপি করে। আচ্ছা, এস রেফ ইজ ইকুয়াল টু, এই যে আমরা একটা ডাবল কোটেশন দিব। হ্যাঁ, এই স্টেপটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এবং অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে অ্যাট্রিবিউটের নাম লিখে ইজ ইকুয়াল টু দিয়ে দুইটা হাইফেন লিখে তার ভিতরে আমরা লজিকগুলো লিখব। অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় শুধুমাত্র লজিকের জন্য। আরও কয়েকটা পার্ট আছে, বাট বেসিক্যালি ধরে নেন আমরা এই যে ক্লিক হেয়ার। হ্যাঁ, এখন আমরা অ্যাট্রিবিউটে আসছি, দেখেন এটা কালারটাও কিন্তু অন্যরকম আসছে, এটার কালারটাও কিন্তু একটু অন্যরকম। এই যে এজ রেফ, এর এর পূর্ণাঙ্গ শব্দটা হচ্ছে হাইপার রেফারেন্স, হাইপার রেফারেন্স, ঠিক আছে, এজ রেফ। এর মধ্যে যদি এখন আমরা এটাকে একটু সেভ করি, কিছু লিখি নাই কিন্তু, এটা ফাঁকা, কিছু লিখি নাই। এবার এসে রিফ্রেশ করেন, দেখেন এটার নিচে একটা আন্ডারলাইন চলে আসছে, এটার কালার চেঞ্জ হয়ে গেছে। আর যখন আমি মাউস দিচ্ছি এই যে আঙ্গুলের সাইনের মতো হয়ে যাচ্ছে, তার মানে এটা ক্লিকেবল, এটা ক্লিকেবল হয়ে গেছে শুধু এই স্টেপটা দেওয়ার কারণে। খেয়াল করেন এজ রেফটা দেওয়ার কারণে, হাইপার রেফারেন্স। এর মধ্যে যদি এখন আমি কোনো অ্যাড্রেস লিখি কোনো ওয়েবসাইটের, অথবা আমার নিজের লোকালিও দিতে পারি, https://google.com, সেভ করলাম। এখন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন এই যে ক্লিক করলাম একটু, হ্যাঁ, আমার এটা কিন্তু ঘুরতেছে, ক্লিক করলে কিছু একটা ঘটবে। আমাকে সে গুগলে নিয়ে আসছে, আমি আমার সাইটে নাই। আমি যদি এখানে এখন ফেসবুক লিখি,
হ্যাঁ বলেন। লিঙ্কের নিচে আন্ডারলাইন আসে, বাট আন্ডারলাইনটা আমরা সিএসএস করে বন্ধ করে দিতে পারবো। হ্যাঁ, আমরা ওই যে সিএসএস মানে স্টাইল, যখন আমরা স্টাইল শিখবো। আচ্ছা এক মিনিট এক মিনিট, আমি 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 টপিক শেষ করি তারপর। হ্যাঁ, এখন যদি আমি ক্লিক করি, আমি ক্লিক করলাম, এখন আমাকে ফেসবুকে নিয়ে যাবে। এই যে ফেসবুকে চলে আসছে। ঠিক আছে, যে অ্যাড্রেস দিব, যে অ্যাড্রেস দিব, যে লিঙ্ক দিব, আমাকে সেই লিঙ্কে নিয়ে যাবে। মানে এটা একটা হাইপার রেফারেন্স লিঙ্ক এখানে আমি ক্রিয়েট করতে পারবো। তাহলে আমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে যে ক্লিক করি, হ্যাঁ, এটাই ঘটে, লেখা থাকে ক্লিক, এখানে ক্লিক করুন। হ্যাঁ, আপনি ক্লিক করছেন এটার জন্য, নিয়ে যায় আরেক জায়গায়। আসলে মূলত হচ্ছে এসটিএফের মধ্যে যা দেওয়া থাকবে ভাই, আপনি সেখানে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, সাথে আরেকটা জিনিস দিচ্ছি, আমি টপিক শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এই আজকে আমরা এইটুকু পর্যন্ত দেখবো, এরপর দেখবো না, একটু ওয়েট করেন। তারপর আমরা এখন দেখেন এখানে একটা সমস্যা হচ্ছিল যে আমি ক্লিক করতেছি, এই পেজে থাকতেছে। এখন আমার এমন প্রয়োজন হতে পারে যে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে, ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে। এটার জন্য আমরা এখানে লিখবো টার্গেট। হ্যাঁ, টার্গেট, এটাও একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, এই যে ডাবল কোটেশন দিয়ে শেষ করতে হবে। আমরা এখানে লিখবো টার্গেট, প্রবলেম হয়ে গেছে আমার, ইজিক্যাল টু যেখানে, আচ্ছা দাঁড়ান আমি একটু কপি করে নিই, কিবোর্ডটা এখন লাগাচ্ছি না, সময় নেই। হ্যাঁ, আন্ডার স্কোর, এক মিনিট একটু অপেক্ষা করুন। আমি জাস্ট এই টপিকটা শেষ করে নিই। এটা হাইপে নিয়ে আসতেছে। আচ্ছা আমি আমার কোড থেকে নিয়ে আসি। আমি কিবোর্ডটা এখন সময় কম, আমি আর এটা একটু লাগাচ্ছি না। এই যে আন্ডার স্কোর যেটা আর কি, হাইপেনের নিচে যেটা থাকে, খেয়াল করবেন, হাইপেনের নিচে যেটা থাকে। হ্যাঁ, আমরা আগামী ক্লাস থেকে এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। আমরা কোড নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাব, আমি আলাদা কিবোর্ড নেব। হ্যাঁ, আর আপনাদের ক্লাসটা আমি করাই ল্যাপটপে, কারণ হচ্ছে কি যে কারেন্ট গেলে যাতে লাইনটা কানেক্ট থাকে। হ্যাঁ, ব্ল্যাঙ্ক হবে, আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক। হ্যাঁ দিয়ে দিব, দিয়ে দিব, দিয়ে দিব। হ্যাঁ দিব। আমরা এখানে টার্গেটের মধ্যে লিখলাম কি আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক, খেয়াল করেন। এই যে এটা হচ্ছে পূর্ণাঙ্গ লাইন, আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক। এটা লেখার ফলে এখন যদি আমরা লিঙ্কে ক্লিক করি, রিফ্রেশ করলাম, এই যে নতুন ট্যাবে চলে গেছে দেখেন। এখন আমি যতবার ক্লিক করব, খেয়াল করেন ডান পাশে একটা একটা নতুন ট্যাব ওপেন হবে, টার্গেট আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক। এবার আপনারা প্র্যাকটিস করেন। আমার টপিকগুলো শেষ আজ, এবং আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আজকাল নতুন কিছু শিখবো না। আমি দিব দিব, হ্যাঁ দিব, অবশ্যই দিব। টার্গেট, এটা একটা অ্যাট্রিবিউট, আমরা লিখবো আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক, মানে এটার ভ্যালুটা দিব আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক। হ্যাঁ, আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক দিলে এটা নতুন পেজে গিয়ে ওপেন হবে। ক্লিক করার পরে নতুন পেজে যাবে, এই যে ক্লিক করলাম, নতুন ট্যাবে, সরি হ্যাঁ, নতুন ট্যাবে গিয়ে ওপেন হবে। এই যে টার্গেট আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক, মানে সেটা ব্ল্যাঙ্ক একটা ট্যাব নিয়ে নিবে। এর অর্থ হচ্ছে টার্গেট আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক মানে সে ব্ল্যাঙ্ক একটা নতুন ট্যাব নিয়ে নিবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন বা একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ পরে, বাট আমরা 2-5 মিনিটের বেশি সময় নিব না।
অ্যাট্রিবিউট লিখতে হবে যে এই ট্যাগটা শেষ হওয়ার আগে, এবং একটা স্পেস থাকবে অবশ্যই। আর প্রত্যেকটা অ্যাট্রিবিউট লেখার জন্য আমাদেরকে একটা একটা স্পেস দিয়ে নিতে হবে, এই যে এরকম। আপনি একের অধিক দিতে পারেন, কিন্তু মিনিমাম একটা। আপনাদের গ্রুপে ভিডিও লিঙ্ক এবং ইয়েটা দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, ডাউনলোড করে নিয়ে। অ্যাট্রিবিউটগুলো আমি আসলে আপনার কথাটা বুঝতেছি, কাইন্ডলি একটু স্টার্টিং, আপনি এই যে ধরেন আপনি পি ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট লিখবেন, হ্যাঁ, এই যে ধরেন যে কোনো জায়গায় এই যে স্প্যানের মধ্যে একটা অ্যাট্রিবিউট লিখবেন, এই জাস্ট যেখানে আপনার লেখাটা শেষ, গ্রেটার দেন সাইনের আগে একটা গ্যাপ দিবেন, গ্যাপ দিয়ে এখন আপনি ধরেন এই স্ল্যাপ লিখবেন। এটাতে তো হ্যাঁ 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 স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, হ্যাঁ হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ আমাদের স্টার্টিং এবং এন্ডিং আছে। শুধুমাত্র এই যে আমরা যে দুইটা উদাহরণ দেখলাম, একটা হচ্ছে বিআর আর একটা হচ্ছে এইচআর, এই দুইটার মধ্যে ইয়ে নাই, স্টার্টিং এবং এন্ডিং এর প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ, আর ওটাতে হচ্ছে আমাদের স্টার্টিং থাকবে এবং এন্ডিং থাকবে। হ্যাঁ, স্টার্টিং ট্যাগে হাইপার ইয়েটা শেষ হওয়ার আগে, গ্রেটার দেন সাইনটা শেষ হওয়ার আগে। এই যে নোটপ্যাডে সেভ করেন, হ্যাঁ, যেখানে এডিট করছেন না, এবার সেভ করেন। মাঝখানে কিন্তু এই লেখাটা থাকতে হবে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, যে ক্লিক হেয়ার বা কিছু মেইন আমরা প্যারাগ্রাফে যেভাবে লিখছি সেটা না থাকলে তো আপনি কিছু দেখবেন না। তারপর আপনি পেজটাকে ডাবল ক্লিক করে ব্রাউজ করেন, এই যে রিফ্রেশ করেন, লেখাটা চলে আসবে। হ্যাঁ, আপনাদের কথা মনে হচ্ছে একটু আস্তে আসে আমার কাছে, একটু সাউন্ড কি ঠিক আছে কিনা। কাউন্টেবল না, অনেকগুলোই আছে, হ্যাঁ। তবে এরকম ট্যাগ কিন্তু আমরা যখন রিয়্যাক্ট, ভিউজেস যখন আপনারা শিখবেন পরবর্তীতে, হ্যাঁ, এগুলো জাভাস্ক্রিপ্ট শিখার পরে, অনেক পরে, এবং এগুলো অ্যাডভান্স লেভেলের, ফেসবুকে রিয়্যাক্ট দিয়ে বানানো। আপনি রিয়্যাক্ট অথবা ভিউজেস মানে জাভাস্ক্রিপ্টের যে ফ্রেমওয়ার্ক আছে, এগুলো দিয়ে আপনি চাইলে এরকম এলিমেন্ট বানায়ও নিতে পারবেন, বুঝছেন? এরকম এলিমেন্ট আপনি বানায়ও নিতে পারবেন, বাট এগুলো হচ্ছে আমাদেরকে ডিফল্ট আর কি, হ্যাঁ, এগুলো হচ্ছে ডিফল্ট। তো সেলফ ক্লোজিং ট্যাগ আছে মেবি আপনার 20-30 পৃষ্ঠার মতো হবে, আমরা লিস্ট দেখতে পারি। আর আপনারা প্র্যাকটিসের জন্য বা শেখার জন্য অনেক প্রশ্ন থাকে, এই জন্য আমরা সবসময় এই স্কুলটাতে যাব, W3 স্কুল। W3 স্কুলস, জীবন অনেক স্কুলে পড়াশোনা করছেন, কিন্তু ওয়েব ডিজাইনের জন্য এটার কোনো বিকল্প নাই। W3schools.com, ঠিক আছে? আর এই W3 মানে হচ্ছে যে WWW,
3টা ডব্লিউ লিখি না আমরা, ওইটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা, আপনাদের সাথে আমি খুব সুন্দর করে চ্যাট করতেছি, কথা বলতেছি, সব ঠিক আছে। হ্যাঁ করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন, আমি তো আপনার কথা শুনতেছি। অন্যরা কি আমার কথা শুনতেছেন? নেট কানেকশন নাই? না, একটু নেট কানেকশনের সমস্যা হচ্ছে। হ্যালো, 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 ভাই নেটওয়ার্ক কি ডিস্টার্ব দেয় নাকি? নেটওয়ার্কে কি সমস্যা হয় নাকি? হ্যালো, হ্যাঁ কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আপনারা যে স্ক্রিনটা শেয়ার করেন, বিকাশ বড়। না, আমার এখান থেকে পারমিশন দেওয়ার কিছু নাই, আপনার এখান থেকে। অ্যারোর চিহ্নতে ক্লিক করেন। হ্যাঁ, অ্যারোর চিহ্নতে ক্লিক করলে ইউর ইন্টায়ার স্ক্রিন আসবে। আপনি উপরে যে মডেলটা আছে, আমার কথা শুনেন একটু আস্তে। হ্যাঁ, আপনি উপরে দেখেন একটা এই যে শেয়ার ক্যান্সেল লেখা আসছে না, বাট শেয়ারটা মিউট হয়ে আছে, ঠিক না? আপনি এর মধ্যে দেখবেন যে উপরের একটা ক্লিক করেন, শেয়ারের উপর মেন যে বড় যে ট্যাবটা ওপেন হয়েছে না, উইন্ডোটা, উইন্ডোর মধ্যে যেখানে আপনি আপনাকে দেখতে পারতেছেন বা মানে স্ক্রিন দেখতেছেন, এর উপর একটা ক্লিক করেন, তখন শেয়ারটা ইয়ে হবে, অ্যাক্টিভ হবে। না আসেনি এখন। আপনার ওখান থেকে কি শেয়ার দেখাচ্ছে? হ্যাঁ, তো আমি তো বললাম শেয়ার ক্যান্সেল আসছে,
এখন শেয়ারের উপরে আপনি যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন না, এই যে ওইখানে ওইটাতে ক্লিক করেন, ক্লিক করলে শেয়ারটা অ্যাক্টিভ হবে। শেয়ার অ্যাক্টিভ হয়েছে? হ্যাঁ এখন আসছে। জি আপনি স্ক্রিনটা দেখেন। কোনটা আপনার HTML ফাইল কোনটা? সবাই একটু মনোযোগ দেন, দেখেন একজনের প্রবলেম থেকে বাকিদের কনফিউশন দূর হবে। কোনটা? আপনি আপনার ফাইলটাতে যান তো, ধাপে ধাপে দেখান। আমি আগে বলি, আপনি আগে আপনার ফাইলটা দেখান। আপনি আমার কথা শুনেন বিকাশ বর্মন, জাস্ট আমার কথা একটু শুনেন, হ্যাঁ? আপনি আপনার ফাইলটা আগে দেখান, যেখানে ফাইলটা তৈরি করছেন সেই জায়গায় যান। আমার এখানে এখনো করছে, হ্যাঁ। আপনার তো স্পেলিং ভুল, HREF হবে, REF, হাইপার রেফারেন্স। এই যে দেখেন এখন নীল হয়ে গেছে। এবার সেভ করেন, Ctrl+S, এবার যাই ব্রাউজারে রিফ্রেশ করেন। আচ্ছা আচ্ছা, যখন প্র্যাকটিস করবেন সব বন্ধ রাখেন, হ্যাঁ? তাহলে কনফিউশন কম তৈরি হবে, মানে যত ফ্রেশ রাখতে পারেন সব কিছু। ওকে, একটু ফ্রেশ রাখবেন, যেটা শেষ সেটা ক্লোজ করবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা ভিডিওটা অফ করে দিচ্ছি।